দুবার ফোন করেছে, তবে রিসিভ হলো না। আর আহাত রাজা সব কিছুতে দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। এবার ব্যতিক্রম হলো না, সরাসরি গাড়ি ঘুরিয়ে চলে এলো ভার্সিটিতে। ভেবেছিল শান্তভাবে জিজ্ঞেস করবে তার ফোন তোলে নাই কেন, তবে আসার সাথে সাথে তার প্রিয়সী তাকে এভাবে ওয়েলকাম করবে সেটা সে ভাবেনি। আহাত রাজা গভীর দৃষ্টিতে স্থির হয়ে তাকিয়ে আছে। তার দৃষ্টি সরাসরি হৃদিতার বুক ভেদ করে যাচ্ছে। আনিকা, নীলা আর আহিয়া ভয়ে ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তাদের মুখের হাসি উধাও, মনে হচ্ছে কেউ তাদের শ্বাস রুদ্ধ করে রেখেছে। হৃদিতার বুক ধরফর করছে, প্রতিটি ধ্বনি যেন গুনে গুনে শোনা যাচ্ছে। এক্ষুনি মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে বের হয়ে আসবে, না হলে সোজা অজ্ঞান হয়ে যাবে। চোখের সামনে সবকিছু ঘুরছে। এক মুহূর্ত মনে হলো সামনে দুজন আহাত রাজা দাঁড়িয়ে আছে। না না না, এইবার তিনজন হয়ে গেল। হৃদি কেঁপে উঠে ফিসফিস করে বলল, আরে বাপরে, তিনটা আহাত রাজা। আহাত রাজাকে কাছে আসতে দেখে রিধি চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো, মাথাটা ছাঁচিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। হঠাৎ তার শরীর ঢলে পড়তে যেতে নিলে আহাত তাকে নিমিষে ধরে ফেলল। তবে রিধি আবার নিজেকে সামলে দাঁড়ায়। তার বুকের ভেতর ধুকপুকানি এমনভাবে চলছে, মনে হলো চারপাশে সবাই শুনতে পাচ্ছে। সেই ধুকপুকানির পৌঁছে গেল আহাদের কানের গভীর পর্যন্ত। তার দৃষ্টি রিধির কোমল মুখে আটকে গেল। সে যে ক্রোধ নিয়ে এসেছে, যে আগুন নিয়ে গাড়ি থেকে নেমেছিল, রিধির মুখ দেখে সেই আগুন মুহূর্তেই বরফ হয়ে গেল। রিধির মুখটা লাল হয়ে আছে, কোমল চিকন অধৈর্য তিতির করে কাঁপছে, চোখের পাতাগুলো শক্ত করে বন্ধ করা। আহাত দুহাত বুকে ভাঁজ করা দাঁড়িয়ে রইল সেই মুখের দিকে। তার চোখে অদ্ভুত এক নরম ভাব। সে নিজের ভেতর এক মুহূর্তে টের পেল, এই মেয়েটা তার রাগের আগুনে কিভাবে যেন মুঠির ভেতর বন্দি করে ফেলে। এক মুহূর্তের পর আহাত নরম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। হৃদির কোমল শরীর হালকা কেঁপে উঠল। ভয়ে ভয়ে ধীরে ধীরে চোখ খুলল সে। মনে হচ্ছিল যদি সেদিনের মতো আবারও থাপ্পড় এসে পড়ে। চোখ খুলতেই সবার সরাসরি দৃষ্টি এলোমেলো আহাদের গাঢ় বাদামি ঘন পাপড়ি যুক্ত চোখের সাথে। আর সেই মুহূর্তে আহাদের মনে হলো কেউ যেন তার বুক ছিঁড়ে তীর ছুঁড়ে দিয়েছে। এত ধারালো, এত গভীর সেই দৃষ্টি। সে অনিচ্ছ সত্য একটা তৃষ্ণা তো ঠকেল। অতঃপর নরম স্বরে প্রশ্ন করল, কি হলো, ভয় পাচ্ছ কেন? আমি কি মেরেছি তোমাকে? হৃদি মাথা নিচু করে ধীরে ধীরে না সূচক মাথা নাড়ল। আবারও প্রশ্ন করলো আহাত, বকেছি তোমাকে? হৃদি এবার না সূচক মাথা নাড়ল। আহাত এক চিলতে হাসি দিয়ে বলল, তাহলে কাঁপছো কেন? খুব ক্ষুধা লাগছে। হৃদি ভয়ে ঠোঁট ফুলিয়ে হঠাৎ বলে ফেললো কথাটা। তার এই উদ্ভট উত্তর শুনে আহাত মুখ লুকিয়ে ঠোঁট চেপে হালকা হেসে ফেলল। তার রাগ মিশে গেলে নরম স্রোতে। সে দু আঙ্গুলে পিঠ আলতো করে হৃদির কপালে ঠেকায় বলল, মাথা গরম হয়ে আছে বুঝতে পারছি, এমনি এমনি তো জুতা ছুঁড়ে মারোনি। হৃদি লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। নিজের ক্রাশকে জুতো ছুঁড়ে মারাচ্ছি। লজ্জায় আর ভয়ে তার গাল দুটো লাল বদন ধারণ করল। আনিকা আর আহিয়া মুখ চর্চে করলো একে অপরের। তাদের মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব। তারা ভেবেছিল এক্ষুনি বুঝি হৃদির গালে ঝড় নামবে, কিন্তু এখানে যেন উল্টোটাই ঘটল। আহাত রাজা এত শান্তভাবে কথা বলছে, পাশে নীলা দাঁড়িয়ে আছে, তার চোখ স্থির আহাদের উপর। ব্যাগের কোণা শক্ত করে চেপে ধরেছে। আহাত রাজা নির্লিপ্ত ভঙ্গিতে হৃদিকে উদ্দেশ্য করে বলল, চলো। হৃদি ফরকে গিয়ে জিজ্ঞেস করল, কোথায়? আইসক্রিম খেতে। আপনার মাথা ঠান্ডা করতে হবে তো। এই বলে আহাত হাঁটা দিল। কোনো দ্বিধা না করে হৃদি ধীরে ধীরে পিছু নিল। তারা গাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ পেছন ফিরে তাকে আহাত কর্কশ কণ্ঠে বলল, কি হলো, তোদের আলাদা করে ইনভাইট করতে হবে? তার কথা শুনে আনিকা, আহিয়া আর নীলা আতকে উঠে নড়ে দাঁড়ালো। এরপর সোজা গাড়ির দিকে এগিয়ে গেল সবাই। ভার্সিটির গেট পেরিয়ে কালো গাড়িগুলো ধীরে ধীরে উধাও হয়ে গেল। আর গেটের ভিতর দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েরা স্তব্ধ চোখে তাকিয়ে থাকলো সে দৃশ্যের দিকে। আইসক্রিম পার্লারের ঠান্ডা বাতাস থেকে বাইরে
বেরিয়ে আসতেই গরম বাতাস ধাক্কা দিয়ে গায়ে লাগলো। হৃদিতে একবার চোখ সরু করে তাকাল আহাদের দিকে। কালো চশমা পরে সেই রহস্যময় মুখটা রহস্যময় লাগছে। আহাদ রাজা ওয়ালেট বের করে কার্ড রাখলো কাউন্টারে, আবার পকেটে ঝুঁকিয়ে নিল নিলিপ্ত ভঙ্গিতে। কোনো শব্দ নেই, নেই কোনো রাগের চিহ্ন। এতে রুজিতে একটু বেশি অবাক হলো। সে ভেবেছিল আহাত নিশ্চয়ই তাকে কঠিনভাবে ধমকি দিবে কিংবা খাদ্য উদ্বোস করাবে, আর তা না করে হলেও একটা হালকা থাপ্পড় এসে পড়বে তার গালে। কিন্তু আশ্চর্য, এক বিন্দুও রাগ দেখালো না আহাত। মনে মনে প্রশ্ন ভেসে এলো, তবে কি সত্যি আমার পড়া দোয়াটা কবুল হয়েছে? মনে হতে ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। আলতো করে হেসে ফেললো সে একাই। তার সে উদ্ভট হাসি চোখে পড়ল আনিকার। এগিয়ে এসে কানের কাছে ঠোঁট লাগে ফিসফিস করে বলল, কিরে, তোর উপর জিন ভর করলো নাকি? একা একা হাসছিস কেন? হাসি মুহূর্তে উবে গেল হৃদির মুখ থেকে। সে তড়িঘড়ি করে বলে উঠল, কই হাসলাম? আমারে বোকা বানানো এত সহজ না রিদি। সত্যি করে বলতো, তুই কি আহাদ রাজার প্রেমে পড়েছিস? হৃদির বুক থাপ করে নেমে গেল। সে তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে আনিকার মুখ চেপে ধরলো, চোখে চোখ রেখে ইশারা করলো চারিপাশে সবাই আছে। আনিকা ঠোঁট বাঁকিয়ে মুখ সরিয়ে নিল। আমার বিশ্বাস হচ্ছে না রিদি, তুই মানুষ পেলি না, এই নির্দয় লোকটার প্রেমে পড়লি? হৃদি কেঁপে উঠে ফিসফিস করে বলল। চুপ থাক প্লিজ। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল আহাদ। হৃদি তাকে হাসপাস করতে দেখে এসে ধীর পা এগিয়ে এলো। হালকা নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? খারাপ লাগছে? বাসায় যাবে? হৃদি চোখ নামিয়ে রাখলো। কিছু বলতে যাবে, তার আগেই উত্তর দেওয়ার আগে হাত উঠিয়ে শাহিনকে রাখলো। তার দায়িত্বে আহিয়াদের রেখে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল হৃদিকে সঙ্গে নিয়ে। গাড়ির ভিতরে নিঃশব্দতা, ঘড়ির কাঁটা আইটা ছুঁই করছে। রাস্তায় হালকা যানজট, কিন্তু গাড়ি চলছে দ্রুত। আহাদের কালো চশমার পেছনে চোখের দৃষ্টি গোপন, কিন্তু তার পাশে বসে থাকা হৃদির বুকের ধুকপুকানি গাড়ির ভেতর যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অবশেষে গাড়ি থামলো এসে হৃদির বাসার সামনে। আহাদ রাজা দরজা খুলে নেমে গেল, দুহাত বুকে ভাঁজ করে দাঁড়ালো গাড়ির বনেটের পাশে। আধা হেলে থাকা ভঙ্গিতে, যেন এক অদম্য সম্রাটের মতন তার স্থির দৃষ্টি হৃদির দিকে। দেখি হাতটা। হৃদি হতবাক মুহূর্তেই হাতটা পেছন লুকিয়ে ফেলল। আহাদের চোখের মনি মুহূর্তে জ্বলে উঠল। রাগী গলায় গর্জে উঠে বলল, আমি হাত দিতে বলেছি, কুইক। ও আদেশে সরিয়ে হৃদির বুক কেঁপে উঠল। চারিপাশে একবার তাকিয়ে ভয় ভয় এগিয়ে দিল হাতটা। তার আঙুলগুলো কাঁপছে, নিঃশ্বাস কেটে কেটে আসছে। আহাত বিন্দুমাত্র দ্বিধা না করে হাতটা শক্ত করে ধরল, আলতো করে তুলে নিল কাটা জায়গা দেখার জন্য। তার কুচকে গেল ঝলসে যাওয়া চোখের দিকে তাকালো, গলা গভীর ভারী করে বলল, ওষুধ খাওনি? হাতে ক্রিম লাগাওনি? হৃদির গলা শুকিয়ে এলো। ভেতরে ভেতরে ভাবছে সে তো সব ঔষধ ফেলে দিয়েছে, এখন কি বলবে। তাকে চুপ করে থাকতে দেখে আহাত আবার গর্জে উঠল। আমি কিছু জিজ্ঞেস করছি রিদি। সেই গর্জনে মনে হলো মাটি কেঁপে উঠল, সাথে হৃদির বুক ধকধক করে কেঁপে উঠল। সে আর সহ্য করতে পারল না। একটা দুষ্ট বুদ্ধি খাজিয়ে হঠাৎই সাহস জোগাড় করে আহাদের পেছনের দিকে ইশারা করল। দেখুন আপনাকে কেউ ডাকছে। আহাত মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে, কিন্তু ওখানে কেউ নেই। সেই সুযোগে হৃদি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঢুকে গেল বাসার ভেতর। হাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর বুক ফেটে বেরিয়ে এলো তার আগুন ঝরানো গর্জন। দিদি, আই সোয়ার তোকে আমি বুকের সাথে পিষেই মেরে ফেলবো। সন্ধ্যার আলো তখন অন্ধকারে মিশে আসছে। শহরের হালকা যানজট আর মানুষের কোলাহল মিলিয়ে একটা ভারী ক্লান্তি যেন বাতাসে ভাসছে। ভারী পদক্ষেপে ভেতরে এলেন আফরোজা শেখ, আর পাশে নিঃশব্দ ভঙ্গিতে হাঁটতে লাগলেন আদনান। দুজনের মুখমণ্ডলের ক্লান্তি, অথচ সেই ক্লান্তি ভিন্ন ভিন্ন কারণে। ড্রয়িং রুমের সুবিশাল ঝাড়বাতি আলোয় ঘটা ঝলমল করছে। মখমলের গাঢ় নীল পর্দা টেনে রাখা কাচের জানালায় প্রতিফলন হচ্ছে ঘরের শোভবর্ধক সোনালি। আফরোজা শেখ ধীরে গিয়ে বসলেন তার নির্দিষ্ট কিং সাইজের আরাম চেয়ারে। ক্লান্ত ভঙ্গিতে গা এলিয়ে দিলেন, এক হাত তুলে মাথার পাশে ঠেস দিলেন। পাশের সোফায় বসলো আদনান। তার চোখে কোনো বিশেষ আবেগ নেই, একটা নির্লিপ্ততা যেন। পরিচারিকা ঋতু ঠেলে আনলো নাস্তার ট্রলি, দুজনের সামনে রেখে দিল এক গ্লাস ঠান্ডা পানি। ঠিক তখনই পাশে এসে বসলেন হালিমা বেগম। শাড়ির আঁচল আলতো করে কাঁধে টেনে নিলেন।
একবার তাকালেন আদনানের দিকে, তারপর স্থির দৃষ্টিতে আফরোজা শেখকে দেখে নরম কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে আপা, তোমার শরীরটা ঠিক নেই নাকি? কথাটা শুনেই যেন আফরোজা শেখের রাগ আরো বেড়ে গেল। গ্লাসটা টেবিলে ঠক করে রেখে দিলেন, দু আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরে রাগী গলায় বললেন, কি হয়েছে সেটা তোমার বড় ছেলেকে জিজ্ঞেস করো হালিমা। যে পাত্রে দেখতে নিয়ে যাই সেটাই তার পছন্দ না, উল্টো আলাদা করে পাত্রের সাথে কথাও বলে না। আমি থাকি একা বোকা হয়ে। আজকালকার যুগে ওর মতের সাথে মানানসই শান্ত নম্র ভদ্র মেয়ে কথাই পাবো। আধুনিকতার ছোঁয়া তো থাকবেই। ঘরে নীরবতা নেমে এলো। আদনান ঠান্ডা নির্লিপ্ত গলায় উত্তর দিল, আমি কখন বলেছি আমার নম্র ভদ্র শান্ত মেয়েই দরকার? হালিমা বেগম অবাক হয়ে তাকালেন আদনানের দিকে, এরপর শান্ত স্বরে বললেন, তাহলে সমস্যা কোথায় তোমার? কোনো মেয়ে পছন্দ করছো না কেন? নাকি আলাদা করে কোনো মেয়ে পছন্দ করা আছে? থাকলে বলো, আমরা তার সাথেই তোমার বিয়ে দিব। মুহূর্তে আদনানের চেহারা পাল্টে গেল। সে হঠাৎ পিঠ সোজা করে দুবাহু ঘুরিয়ে নড়িচড়ে বসলো, যেন কিছু বলতে উদ্যত। ঠিক তক্ষণি আফরোজা শেখ ছাঁচালো কণ্ঠে বলে উঠলেন, তুমিও হালিমা? ওর যদি কোনো পছন্দ থাকতো তাহলে কি আমার সাথে মেয়ে দেখতে যেত? তাছাড়া আমরা কি জানতাম না এই বিষয়ে? আদনানের চোখ শক্ত করে চেপে ধরল, তার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। আফরোজা শেখ আবারও বললেন। ঘরে নেমে এলো এক ধরনের বরফ শীতল নীরবতা। আদনান একটাও কথা বলল না, পাশ থেকে নিজের ব্লেজারটা হাতে তুলে নিল, এরপর গটগট করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আফরোজা শেখ চোখ বন্ধ করে আবারও কপালে আঙুল চেপে ধরলেন, মুখ ঝলসে পড়া ক্লান্তি, রাগ আর অসহায় মিশ্রিত এক ছাপ। হালিমা বেগম সেদিকে তাকিয়ে দিল। ঠিক তখনই আদনান থেমে পিছনে ঘুরল, দৃষ্টি সরাসরি হালিমার দিকে, গলায় চাপা কিন্তু দৃঢ়স্বর। চাচি আম্মা, উপরে আমার চাটা পাঠিয়ে দিন। বলে আবারও গটগটিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোলেন। চায়ের কাপ হাতে নিয়ে কয়েকবার পরিচারিকা ঋতুকে ডাকলেন, ঋতু, ঋতু। কিন্তু কোনো উত্তর নেই। ঠিক তখনই রান্নাঘরে ঢুকলো আহিয়া। হেলদে সে দুলতে দুলতে এসে ছোট্ট টেবিলটার পাশে চেয়ারে বসলো। আলসেমি ভরা চোখ, হাতে মোবাইল নিয়ে টুকটাক স্ক্রল করছে। হালিমা বেগম একবার তাকালেন, তারপর আলতো গলায় বললেন, আহিয়া মা, আদনানের চাটা একটু দিয়ে আয় না মা। আহিয়া অবাক হয়ে চমকে উঠল। কি? আমি? অসম্ভব। কি অসম্ভব? আদনান কি তোকে খেয়ে ফেলবে নাকি? জানা মা, আমার চুলায় রান্না আছে। কোনো উপায় না দেখে আহিয়া গজগজ করতে করতে চায়ের কাপটা তুলে নিল সিঁড়ি পায়ে। কোনো উপায় না দেখে আহিয়া গজগজ করতে করতে চায়ের কাপটা তুলে নিল ধীর পায়ে। সিঁড়ি ভাঙতে ভাঙতে উপরে চলে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিল আহিয়া। ভেতরটা আধো আলোয় ঢাকা, কোথাও আদনানকে দেখা যাচ্ছে না। একটা ঢোক গিলে সাবধানে ভেতরে পা রাখলো। টেবিলের উপর কাপটা রাখতে গেল, ঠিক তখনই তার চোখ পড়লো বুক শেলফের দিকে। ভাঁজ করা বইয়ের ফাঁকে এক ঝলক আলোয় ঝিলিক করছে একটা অর্ধ খাওয়া অ্যালকোহলের বোতল। আহিয়ার চোখ কপালে উঠে গেল। না, এটা কি ঠিক দেখছি আমি? আদনান ভাই ড্রিঙ্ক করে। যে মানুষ সবসময় শারীরিক সুস্থতা, ফিটনেস, শৃঙ্খলা নিয়ে এত সচেতন, সে কি করে এরকম করতে পারে? শিওর হতে আহিয়া দুপা এগুলো সেদিকে। ঠিক তক্ষণে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদনান। কাঁধে তোয়ালে মুখ মুছতে মুছতে হঠাৎ চোখ গেল আহিয়ার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করলো, কি চাই? আহিয়া চমকে উঠল, কাঁপতে কাঁপতে বলল, আপনার চা। রাখ টেবিলে। আহিয়া মৃদু শব্দ করে টেবিলে কাপটা রাখলো। দরজার দিকে এগোতে হঠাৎ থেমে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো আদনানের দিকে। একটা কথা জিজ্ঞেস করব আদনান ভাই? আদনান এক মুহূর্তে স্থির চোখে তাকিয়ে থাকলো। সে জানে আহিয়া কি জিজ্ঞেস করবে, তাই ঠান্ডা নির্দ্বিধায় উত্তর দিল, না। আহিয়া স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্ত দাঁড়াল না, তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আদনান বুক শেলফের দিকে বা হাত বাড়িয়ে বইগুলো সরিয়ে আবারও বোতলটাকে আড়াল করলো। এরপর থাপ্পাস করে দেহটা ছুঁড়ে দিল বিছানায়। ক্লান্ত চোখে একবার তাকালো টেবিলে রাখা ধোয়া ওটা চায়ের কাপের দিকে। হঠাৎ তার ঠোঁটে একটা অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। সে বিকেল থেকে ঈশানীর পেছনে ঘুরঘুর করছে ঋথিতা। কারণ রাতে কি সর্বনাশটাই না হলো ঈশানীর জেরার মুখে।
বেশিক্ষণ সামলাতে পারেনি নিজেকে, রিধে শেষমেশ সব খুলে বলতে হয়েছে। কিভাবে হাত কেটেছে, কি হয়েছে, কেন হয়েছে। শুধু একটা বিষয় খুব সাবধানে এড়িয়ে গেছে, আহাতকে পছন্দ করার বিষয়টা। সেটা মুখে আনার সাহস হয়নি। তখন থেকে ঈশানী মুখ ভার করে আছে। রিধির তার সাথে কথা বলছে না। রিধি কত ডাকাডাকি করলো, টানাটানি করলো, কোনো উত্তর নেই। মনে গভীর অভিমান জমে গেছে। যে বোন বাইরে গিয়ে একটা চকলেট খেলেও এসে ঈশানীকে শেয়ার করতো, ছোটোখাটো প্রতিটা সুখ দুঃখ তার সাথে আলোচনা করত, সেই বোন এত বড় একটা ঘটনা গোপন করলো। ঈশানীর বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠেছে। তাই সে জেদ ধরে আছে, কথাই বলবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, ঘর ভরেছে নরম আলোয়। ঈশানী বালিশ পিছে ঠেকিয়ে চুপচাপ বিছানায় এসে বসল, চোখে মুখে অভিমান জমাট। এদিকে রিধি কেমন অস্থির হয়ে আছে, একটু হাসি একটুখানি কথার জন্য প্রাণপণ চেষ্টা করছে। রিধি এসে বসলো ঈশানীর সামনে, খুনসুটি ভরা ভঙ্গিতে তাকিয়ে দুলাতে দুলাতে ডাক দিল, বুবু, আই বুবু, কথা বল না গো, কথা বল না গো। ঈশানী ফ্রি কুচকে বিরক্ত স্বরে বলে উঠল, কি হয়েছে, সমস্যা কি তোর? এত জ্বালাচ্ছিস কেন? কিন্তু তাতে রিধির কোনো প্রক্ষেপ নেই। সে বরং হেসে দু আঙুল দিয়ে ঈশানীর ঠোঁটের দুপাশ টিপে ধরে বলল, একটু হাসো না গো মাহির মা, ও মাহির মা, ও সুমনের বড় গিন্নি। ঈশানীর মুখ একদম গম্ভীর, হাসি তো দূরের কথা, চোখ মুখ আরো কুচকে তাকালো রিধির দিকে। রিধি চোখ পিটপিট করলো, ঠোঁট ফুলিয়ে মিষ্টি গলায় বলল, এইবার অন্তত একটু হাসো না বুবু। কিন্তু কাজ হলো না। তখন রিধি হঠাৎ ঈশানীর নাকটা আঙুল দিয়ে একটু তুলে ধরে বলল, জানো তোমারে এখন কার মতো লাগে? আমাদের বাড়ির পাশের কাঞ্চন ভাইয়ার যে বোন আছে না, বিনু, একদম তার মতো লাগছে। এই বলে রিধি নিজে হেসে কুচি, কিন্তু এবার ঈশানীও ফেটে পড়ল। সে এক ঝটকা রিধি নরম দুগাল চেপে ধরলো, তাতে তার ঠোঁট জোড়া ফুলে মুখের উপর ভঙ্গি করে লেপটে গেছে। ঈশানী হালকা হেসে বলল, তুই জানিস তোকে এখন কেমন দেখতে লাগছে? আমাদের এলাকায় যে গণি খনকার আছে না, তার ছোট বউয়ের মতো লাগছে। এই বলে ঈশানী নিজেও হো হো করে হেসে উঠলো। রিধি হা করে তাকালো কিছুক্ষণ, তারপর ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে গালে হাত চাপড়ে বলল, ছি 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 ছি, মোটেও না, আমি কত সুন্দর মাশাআল্লাহ। তার মুখোমুখি হাঁটা চলা অভিমান ভরা ভঙ্গি দেখে পাশের ঘর থেকে মাহি এসে উক্কি দিল। এইবার দুই বোন একে অপরের দিকে তাকালো, তারপর হুট করে মুহূর্তেই অট্ট হাসিতে ফেটে পড়ল। এই দৃশ্য দেখে মাহিও আর থাকতে পারলো না, সেও হো হো করে হেসে উঠল। রিধির হঠাৎ বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে গেল। বিছানায় চার হাত পা মেলে দিয়ে শুয়ে আছে সে, সিলিংয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আজকের ঘটনার টুকরো টুকরো অংশগুলো বারংবার মাথায় ঘুরে ফিরে আসছে। ঠিক তখনই টুং, তার ফোন থেকে ভেসে এলো নোটিফিকেশনের শব্দ। রিধি চমকে উঠল, পাশের টেবিলে রাখা ফোনটা টেনে নিল। স্ক্রিনে চোখ যেতে বুকের ভেতরটা কেঁপে উঠল। আহাদের নামটা ভেসে আছে, হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। থরথর করে কাপা আঙুলে স্ক্রিন আনলক করে বার্তাটা পড়তে তার শিরদাঁড়া ঠান্ডা হয়ে এলো। 2 মিনিটের মধ্যে নিচে আসো, কুইক। 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি উপরে উঠে থাপড়াইয়া চেহারার নকশা পাল্টাইয়া দিব। রীতি তো থরফর করে উঠে বসলো। ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়লো। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানে ধাক্কা দিচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভেতর পায়চারি করলো, তারপর ধীরে ধীরে ঈশানীর রুমে গিয়ে উক্কি দিল। দেখলো ঈশানী মাইকে পড়াতে ব্যস্ত, দুজনেই বইয়ে ডুবে আছে। হৃদির মনে একটু সাহস এলো, এখন বের হলে কেউ খেয়াল করবে না। চুপচাপ অন্যত ভালো করে গলায় আর মাথায় পেঁচিয়ে নিয়ে পা চিপে চিপে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে এসে দাঁড়াতে তার চোখ আটকে গেল। কালো শার্টের হাতা গোটানো, সোজা সাপচে ভঙ্গিতে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আহাদ। কালো চশমায় ঢাকা চোখ, তবুও তার দাপট ভরা উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়েছে। গাড়ির হেডলাইটের ম্লান আলোয় তাকে যেন আরো রহস্যময় লাগছে। হৃদির বুকের ভেতরটা ধরফর করতে লাগলো, তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। আহাত তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, কালো চশমাটা খুলে পকেটে রাখলো। তার গভীর চোখ দুটো হৃদির উপর স্থির হলো, পা থেকে মাথা পর্যন্ত তাকে একবার অবলোকন করলো। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ তার প্রেয়সীকে যেন অসম্ভব মোহনীয় লাগছে। আদের চওড়া ঠোঁটে চাপা হাসির রেখা ফুটে উঠল। হৃদির কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহাত হাতঘড়ির ওপর তর্জনী আঙুল দিয়ে দুবার ছকছক করে কাঠের মতো কঠিন স্বরে বলল, 11 মিনিট লেট,
আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। না, সময় লাগবে কেন? রীতি কাচুমুচু করে বলল। বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে নাকি? আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভেতরে আগুন লুকোনো। ভুল হয়ে গেছে, এরপর থেকে চেষ্টা করব সময় মতো আসতে। আহাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর হঠাৎ ঠোঁটের কোণে কড়া হাসি টেনে বলল। আহাদ, রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, শাস্তি তো পেতেই হবে। রীতির বুক কেঁপে উঠল, সে একটু ঠোঁট চেটে নিয়ে জড়ানো কণ্ঠে বলল। কি 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 শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাই 11 বার কান ধরে উঠবস করতে হবে। রীতির চোখ কপালে। এখন? এখনই শুরু করো, কুইক। কি? রীতি ভয় ভয় চারপাশে তাকালো। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা প্রায় ফাঁকা, আশেপাশে লোকজন নেই বললেই চলে। বুকের ভেতর একটু সাহস এলো, কিন্তু কিন্তু তার ভাবনা ভেঙে আবারও আহাদের কর্কশ কণ্ঠ বাজল। হলো, দাঁড়িয়ে আছো কেন? ডু ইট। রীতি গভীর এক ঢোক গেল, অতঃপর মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবস শুরু করলো। 1 2 3। প্রতি উঠবসের সাথে তার চুল খসে খসে পড়ছিল গাল ছুঁয়ে, গলার ওড়নাটাও সরে যাচ্ছিল। লজ্জা, ভয়, রাগ সব মিলে মিশে বুকটা কাঁপছিল। আর সেই দৃশ্য দেখে আহাত মুখে হাত চাপা দিয়ে হাসি চেপে ধরলো, কিন্তু ঠোঁটের কোণে টান লুকানো গেল না। তার ভেতরে ছটফট করেছিল কেবল একবার তার প্রেয়সীকে এভাবে কাছ থেকে দেখতে। তাই গাড়ি ঘুরিয়ে হঠাৎই এখানে চলে এসেছে। রীতি এক এক করে 11টা উঠবস শেষ করলো। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আহাত কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখল। বুকের ভেতর কেমন ধরাস করে উঠল, মনে হলো কেউ বুকের ভেতর ঠাক বাজাচ্ছে। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল। হয়েছে, এবার যেতে পারো। হ্যাঁ। রীতি বিস্মিত চোখে মাথা তুলল, গলার স্বর হালকা কাঁপছিল। মানে আপনি কি আমাকে 6 তলা থেকে নামালেন শুধু এই কান ধরে উঠবস করানোর জন্য? আহাদের ঠোঁটে বাঁকালো শিমশীতল গলায় বলল। হ্যাঁ। কেন? এমনি, আমার ইচ্ছে। হৃদির চোখ লাল হয়ে উঠল রাগে, বুকের ভেতর আগুন জ্বলছে। সে কটমট করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ তা স্পষ্টই বুঝল, তবুও তার কণ্ঠে অটল দৃঢ়তা। যেতে বলেছি তো, যাও এখান থেকে, কুইক। রীতি দাঁত কিরমির করতে করতে মনে মনে বলল। আরে বজ্জাত বেটা, তোর কপালে আধ পাগল একটা বউ জুটবে দেখিস। এরপর থুপথাপ করে পা ফেলে ভেতরে ঢুকে গেল। আহাদ তার চলে যাওয়া পায়ের আওয়াজে শুনল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে হঠাৎই হো করে হেসে উঠল। সে হাসিতে যেন অদ্ভুত এক প্রশান্তি মিশে আছে। রাত তখন প্রায় 11টা। চারিদিকে নিস্তব্ধ, শহরের কোলাহল ধীরে ধীরে থেমে এসেছে। এক একটা গাড়ির হর্ন বা দূরের কুকুরের ডাক যেন অন্ধকারে ভেসে আসা এক একটা শব্দ মাত্র। এই সময় ক্লান্ত শরীর নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেছে আজ রাজা। হল ঘরে ঢুকতে তার জুতোর শব্দ প্রতিধ্বনি তুলল চারিদিকে। সে শব্দ শুনে ছুটে এলো তার 2 প্রিয় সঙ্গে, সিরিয়াস আর কোকো। 2 পোষা কুকুর লাফিয়ে লাফিয়ে আহাতকে ঘিরে ধরল যেন সারাদিনের অপেক্ষার পর প্রিয় মানুষটাকে পেয়ে আনন্দে উন্মাদ হয়ে গেছে। আহাত তাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্তি সত্ত্বেও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলো। একটা লাল বল তুলে নিয়ে খেলা শুরু করলো। একবার ছুঁড়ে মারে তারা, হুড়মুড় করে গিয়ে দৌড়ে সেটা আবার তুলে এনে দেয় তার হাতে। ঠিক তখনই তার চোখ গেল ডান পাশের লাইব্রেরি কর্নারের দিকে। সেখানকার উষ্ণ আলোর টেবিলে বসে আছেন তার বাবা আমজাদ মীর আর চাচা আশফাক মেয়ে। দুজনে ডুবে আছেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। টেবিলে ছড়ানো কাগজপত্র, খোলা ফাইল আর ধোয়া ওঠা চায়ের কাপ। আহাত কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইল, তারপর এক নিঃশ্বাসে হাতে থাকা বলটা দূরে ছুঁড়ে মারল। সিরিয়াস আর কোকো ছুটতে গেল সেদিকে। আহাত ভারী শরীর নিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে থাপ করে বসে পড়ল চাচার পাশের সোফায়। ধপ শব্দে 2 ভাই তাকালো তার দিকে। আশফাক মীর ফ্রিকোজকে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলি তুই? সংসদের সভার পর থেকে তো হাওয়া হয়ে গিয়েছিস। আমজাদ মীর তখন নির্লিপ্তে ভঙ্গিতে চশমাটা নাকে ছেলে দিলেন, তারপর ব্যঙ্গোত্তর সুরে বলেন, কোথায় যাবে? গ্যাসের নিশ্চয়ই কোনো প্রেয়সীর খোঁজে। আহাত এক মুহূর্ত বাবার দিকে আজ চোখে তাকালো, তারপর গলা খাকারি দিয়ে সোজা উত্তর দিল, খুঁজতে না, দেখতে গিয়েছিলাম। তার মানে খুঁজে পেয়েছো তাকে? এই উত্তরে আশফাক মীরের চোখ কপালে বিস্ময়ে বলে উঠল, এক মিনিট, কিসের প্রিয়সী? কোন প্রিয়সী? আহাত এবার চোখ বন্ধ করে হালকা মুচড়ে হাসল। আস্তে আস্তে উচ্চারণ করল, লাল শাড়ির প্রেয়সী। এক মুহূর্তের জন্য
যেন নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। শুধু টেবিল ল্যাম্পের হালকা আলোয় আহাদের মুখে ঝিলিক ছড়াচ্ছে। আশফাক মীরের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। তুই প্রেমে পড়েছিস আহাদ? আহাদ চোখ খুলে চাচার দিকে চাইল। সে দৃষ্টি যেন এক অদ্ভুত গভীরতা। চাচার মনে আর কোনো সন্দেহ রইল না। সিরিয়াসলি আহাদ, রাজা প্রেমে পড়েছে? বিষয়টা কেমন অদ্ভুত না? আহাদ আবার চোখ বন্ধ করে মাথা সোফার পেছনে ইলিয়ে দিল। তারপর গভীর এক নিঃশ্বাস ফেল। তার কণ্ঠ ভেসে এলো নিস্তব্ধতায়। অদ্ভুত তো বটেই চাচু, ভালোবাসা ব্যাপারটাই তো এক রহস্যময় মায়াজাল। 19 কোটি 70 লাখ বর্গমাইলের বিশাল পৃথিবী, 800 কোটি মানুষের ভিড়, তবুও প্রেম এসে থেমে যায় কেবল একজনের দোরগোড়ায়। অদ্ভুত না? একজন মানুষ যার দিকে তাকালেই মনে হয় এই পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, বাকি সবাই ধোঁয়ায় ঢাকা। তার জন্যই বুকের গভীরে এক অদ্ভুত টান জন্ম নেয়, যে টান কোনো যুক্তি মানে না, কোনো ব্যাখ্যা চায় না। তাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ। শব্দগুলো নিস্তব্ধ, আলো নিঃশেষ। শুধু সেই এক মানুষই হয়ে ওঠে সমগ্র পৃথিবীর মানে। ভেবে দেখো, এর চেয়ে কি অদ্ভুত আর কিছু হতে পারে? শেষের লাইনটা বলার সময় আহাদের চোখ স্থির হলো আশফাক মীরের দিকে। দুই ভাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, মুখ প্রসারিত হয়ে হা হয়ে গেছে অবিশ্বাসে। হাত কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ করে দুহাত বাড়িয়ে দিয়ে তাদের মুখ বন্ধ করে দিল। আবারও হেলান দিয়ে বসলো, কিন্তু সঙ্গে সঙ্গে আবারও দুই ভাইয়ের মুখ হা হয়ে গেল। আহাত এবার বিরক্ত হয়ে গর্জে উঠল, সমস্যা কি তোমাদের? এভাবে তাকিয়ে আছো কেন? এমনভাবে তাকাচ্ছ যেন আমি অপরাধ করে ফেলেছি। আশফাক মীর ভাইয়ের দিকে তাকিয়ে চাপা কণ্ঠে বলল, ভাইজান, কোনোভাবে কি আমাদের আহাদ কারোর সাথে অদল বদল হয়ে গিয়েছে? এই কথা শুনেই আহাদের মাথায় রাগ চড়ে গেল। তার গলার স্বর রুক্ষ হয়ে উঠল, বাহ, কি ভাগ্য করে পরিবার পেয়েছি আমি। কোথায় আমাকে অভিনন্দন জানাবে তা না করে উল্টা বোয়াল মাছের মতো হা করে 32টা পাটি বের করে বসে আছে। চমৎকার। একে অপরের দিকে তাকিয়ে দুজনেই করা তাড়াহুড়ো করে মুখ বন্ধ করলো। আহাত গজে উঠল, দাঁড়ালো, করত দৃষ্টিতে একবার তাকালো বাবা আর চাচার দিকে। তারপর গটগট শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সে চলে যেতেই দুই ভাই মুখ চচয় করছে। হঠাৎই হু হু করে হেসে উঠল জাহাত। আহাত নিজের রুমে ঢুকে জুতো জোড়া খুলে এক করে ছুঁড়ে মারল। শরীরে ভেতর জমে থাকা রাগটা যেন জুতোর সাথে গিয়েই দেয়ালে আঘাত করল। বিছানায় বসে এলিয়ে পড়ল। ক্লান্ত শরীরটা গভীরভাবে ঢুকে গেল নরম গতিতে। তার চোখ গিয়ে থামলো আলমারির দিকে। সেখানে রাখা আছে তার প্রিয়সী লাল শাড়িটা। মুহূর্তে আহাদের বুকের ভেতর অন্যরকম কাঁপুনি বয়ে গেল, যেন হাজার ঝড়ের মাঝে এই এক টুকরো কাপড় তার শান্তির আশ্রয়। সে চোখ বন্ধ করলো, অচেতনভাবে হাত ছুঁয়ে দিল বুকে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো, এক অজানা অনুভূতির ঢেউ তাকে গ্রাস করে নিল। ধীরে ধীরে সে তলিয়ে গেল গভীর স্বপ্ন রাজ্যে, যেখানে আছে শুধু সেই এক মানুষ, লাল শাড়ির প্রেয়সী। ভার্সিটির বিশাল গেটটা পেরিয়ে রীতিতা হালকা ভঙ্গিতে ভেতর ঢুকল। সকালে রোদটা গা এলিয়ে দিয়েছে। তার কালো মনির চোখ জোড়া একটু আটটো, ঘুমে ভারী হলেও মুখে টুকটুকে ফ্রেশ লোক। পায়ের ধুলো যেন প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়েছে চারপাশে। তার দুই পাশে আনিকা আর নীলা হাঁটছে। তিনজনে হাঁটার ছন্দ মিলেমিশে যেন কোনো এক সুর তুলছে। একটু চুপচাপ এগিয়ে যাওয়ার পর হঠাৎ নীরবতা ভেঙে বৃদ্ধি নীলার দিকে ঘুরে বলল, কিরে, আহিয়া আসলো না কেন? সকালেও তো বলেছিল আসবে। নীলা ব্যাগটা কাঁধে থেকে একটু সরিয়ে নিয়ে উত্তর দিল, ওর নাকি শরীর ভালো না, তাই আসে নাই। আনিকা ঠোঁট পাকিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল, ভালোই করেছে আসে নাই। এই বয়সেও বসে বসে স্যারদের লেকচার শুনতে কারো ভালো লাগে নাকি? নীলা খোঁচা মারার ভঙ্গিতে বলল, তাহলে তো তোরে জন্মের পরই ভার্সিটিতে ভর্তি করানো উচিত ছিল, তখন লেকচার শুনতে মজা লাগতো নিশ্চয়ই। নীলার এ কথায় হু হু করে হাসি ছুটল রিধির মুখে। এত জোরে হাসলো যে সামলে উঠতে না পেরে প্রায় নুয়েই পড়ল। তার হাসিতে আশেপাশের কয়েকজন ছাত্রছাত্রীও তাকে দেখল, কিন্তু আনিকা ভীষণ গম্ভীর ভঙ্গিতে বসে বলে উঠল,
ভাই বুড়া হয়ে যাচ্ছি, কবে আমার বিয়ে হবে, কবে 3টা বাচ্চা হবে, আর কবে ওদের নিয়ে স্কুলে যাওয়া শুরু করব। ভাবতো বাচ্চাদের ক্লাসে বসে থাকার বয়সে এখন নিজের ক্লাসে বসতে হচ্ছে। ধুর, আমার দিন দুনিয়ার কিছুই আর ভালো লাগছে না। তার এই নাটকীয় ঘোষণায় রিধি আর নীলা চোখাচোখি করলো। তারা দুজনেই জানতো আনিকার কথা শেষমেশ এইখানে এসেই থামবে। বিয়ে, বাচ্চা আর সংসার দুঃখের কথা দুজনেই আর নিজেদের ধরে রাখতে পারলো না। হু হু করে হেসে উঠলো। ঠিক তখনই পেছন থেকে এক পরিচিত ডাক ভেসে এলো। রিদিতা,